কে, আমি কে, রাজাকার রাজাকার, চেয়েছিলাম অধিকার, হয়ে গেলাম রাজাকার। আসসালামু আলাইকুম। আজকে কথা বলবো 24-এর গণ অভ্যুত্থানের এক সাহসী যোদ্ধার গল্প। আমরা দেখতে পেয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে ডিজিটাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম কিভাবে এই গণ অভ্যুত্থানটা সফল করতে সহায়তা করেছে। এরই ধারাবাহিকতায় আমরা আজকে এক সাহসী যোদ্ধার গল্প শুনবো, যিনি ডিজিটাল মিডিয়া এবং সামাজিক যোগাযোগ মাধ্যম ব্যবহার করে আমাদের এই 24-এর গণ অভ্যুত্থানের ছাত্র জনতাদের স্পিড জুগিয়েছে। আমি আসিফ আহমেদ আপনাদের সকলকে স্বাগত জানাচ্ছি। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম। আপনি আপনার পরিচয়টা দেন। আমি তারেক মাহমুদ, সদ্য গ্র্যাজুয়েশন শেষ করেছি। পাশাপাশি সঙ্গীত নিয়ে কাজ করি, এতটুকুই। আমরা দেখতে পেয়েছি এই 24-এর গণ অভ্যুত্থানে আপনার যথেষ্ট একটা ভূমিকা ছিল। আপনার একটা ইউটিউব চ্যানেল আছে যেটার নাম তারেক মাহমুদ। এই চ্যানেলের একটি ভিডিও যেটা খুব ভাইরাল হয়েছে, 6 মিলিয়ন ভিউ হয়েছে। এই ভিডিও যে 6 মিলিয়ন ভিউ হলো, এই বিষয়ে আপনার অনুভূতি কেমন? অনুভূতি যদি আমি বলি তাহলে যে সময় আমি গানটি করেছিলাম, এটা কত মিলিয়ন হবে কি হবে এটা ভেবে করি নাই। আমি আমার জায়গা থেকে একজন সাংস্কৃতিক কর্মী হিসেবে আমি মনে করেছি যে আমাদের মহান মুক্তিযুদ্ধের সময় যেরকম মুক্তিযুদ্ধের অনেক গান, যদি এক কথায় একটা উদাহরণস্বরূপ বলি যে মোরা একটি ফুলকে বাঁচাবো বলে যুদ্ধ করি, এই গানকে কেন্দ্র করেই কিন্তু অনেকেই যারা সাংস্কৃতিক কর্মী আছে তারা বিশ্বাস করে যে আমাদের বাংলাদেশ স্বাধীন হয়েছিল। তো সেই মুহূর্তে গানটি যখন আমি রচনা করি তখন আমি এটাই ভেবেছিলাম যে এই আন্দোলনে এমন একটা গান আমাকে করতে হবে যে গানটা আমাদের ছাত্র জনতার মাঝে, সাধারণ মানুষের মাঝে একটা শক্তি যোগাবে। তো ওই চিন্তা নিয়ে আমি গানটি করেছিলাম। তবে হ্যাঁ, গানটি করা পরপরই যেভাবে সাড়া ফেলেছে ফেসবুক, ইউটিউব, টিকটক, তো সব বিষয়ের সাথে মিলে এটা আমার কাছে এখন ভালো লাগে আর কি। যে বিগত যে সরকার ছিল, ফ্যাসিস্ট স্বৈরাচার সরকার, এই সরকার এমন কোনো সেক্টর নয় যে সেক্টরে নির্যাতন চালায়নি। আপনি একজন মিডিয়া কর্মী বা একজন সঙ্গীত শিল্পী হয়ে আপনি কিভাবে এই সাহসিকতাটা পেলেন যে এই ধরনের ফ্যাসিস্টের বিরুদ্ধে লড়তে? অনেকেই তো সাহসিকতা দেখায়নি, আপনি কিভাবে পারলেন? সাহসিকতা এই বিষয়ে যদি বলি, যখন দেখলাম যে আমার থেকে নিশ্চয়ই যারা আন্দোলনের সরাসরি নেতৃত্ব দিয়েছে বা যারা মাঠে থেকেছে, আমার মনে হলো যে এদের জীবনের মূল্য অবশ্যই আমার জীবনের মূল্য থেকে বেশি নয়। তো সেই জায়গা থেকে আমি 16 তারিখে আবু সাইদকে গুলি করা হয় মূলত 16 তারিখে। তার আগেই আমি গানটা লিখেছিলাম, কিন্তু আমি ওই দিন আর করব কি করব না, কি হবে, আমি এই গানটা করার পরে আমার কি অবস্থা হতে পারে, কিন্তু 16 তারিখে যখন আবু সাইদকে গুলি করা হলো তখন আমি আর মানে কি হবে ওইটা ভাবি নাই। আমি সঙ্গে সঙ্গে ওই দিনই কাজ কমপ্লিট করে 17 তারিখ রাতে আমি গানটা আপলোড করেছি। তারেক ভাই, আপনি যে একজন সঙ্গীত শিল্পী, আপনার এই সঙ্গীত নিয়ে ভবিষ্যতের চিন্তাধারা কি? ভবিষ্যতের চিন্তার কথা যদি বলি, যে আমি প্রথম কথা সঙ্গীত করি আমার নিজের জন্য, যেহেতু আমার নিজের সঙ্গীত ভালো লাগে। এরপরে আমি দেশের জন্য, মানুষের জন্য ইতিপূর্বেও আমি অন্যান্য যে সামাজিক সংগঠন তাদের সাথে একাত্মতা ঘোষণা করে মানুষকে নিয়ে গান লেখা, বন্যা নিয়ে গান লেখা, সে সময় আমি কাজ করেছি। আগামী দিনেও আমার মৌলিক গানের পাশাপাশি আমার যে কোনো বিষয়ে, যে কোনো আন্দোলনে আমি অবশ্যই দেশের জন্য, দেশের মানুষের জন্য গান করব। আমরা বিগত সময়ে দেখেছি দেশের যে কোনো অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে বা অন্যায়ের বিরুদ্ধে অবস্থান করতে গেলে আমরা দেখেছি যে সঙ্গীত শিল্পীদের অবদান অনেক, কিন্তু এমনও অনেক সঙ্গীত শিল্পী আছে যারা এই সকল অন্যায়ের বিরুদ্ধে লড়তে পারে না। এর পেছনে কারণ কি? দেখুন, এর পেছনে বেশ কয়েকটা কারণ থাকতে পারে, তবে আমি মনে করি যে অনেকেই হয়তো মনে করে যে এটা নিয়ে আমার কথা না বললেও চলবে। আমি যে মুহূর্তে সঙ্গীতটা করি ওই মুহূর্তে দেশের জাতীয় কোনো স্বীকৃতিপ্রাপ্ত যারা সঙ্গীত শিল্পী আছে তারা কিন্তু কিছুই করেনি। কেন করেনি?
কারণ সেই মুহূর্তে তারা সরকারি বিভিন্ন প্রোগ্রাম করত, সরকারের সাথে থাকতো। তো তারা হয়তো মনে করেছে যে হ্যাঁ এটা অন্যায়, তারপরেও যদি তারা প্রতিবাদ করে হয়তো আগামী দিনে তারা সঙ্গীত করতে পারবে না, তাদের উপর একটা বাধা আসবে। এই চিন্তাটা হয়তো তারা করে জন্যই তারা ওইভাবে আসলে এই বিষয়গুলো নিয়ে কাজ করে না। আমি এখানে যুক্ত করি, তাহলে কি তাদের মধ্যে কি দেশপ্রেম নাই? আপনি কি মনে করেন? বাংলাদেশের যত বড় বড় সঙ্গীত শিল্পী বলেন, বড় বড় সেলিব্রিটি যারা আছে, এরা তো বিভিন্ন বড় বড় মঞ্চে তাদেরকে শো করায় যে তারা দেশপ্রেমী বা দেশকে নিয়ে তারা কাজ করে। তারা নিজেরাও অনেক স্পিচ দেয় যেগুলা তারা বোঝায় যে তারা দেশকে অনেক ভালোবাসে। কিন্তু কোনো দেশের অন্যায়ের বিরুদ্ধে লড়তে গেলে বা দেশের কোনো অন্যায়ের বিরুদ্ধে বলতে গেলে তারা বলতে চায় না। এর কারণ কি? আমি মনে করি বর্তমান প্রজন্ম যারা বর্তমানে এই আন্দোলনের সাথে ছিল বা এখন যারা বাংলাদেশের নতুন প্রজন্ম, তাদেরকে বুঝতে হবে যে এই দেশের আসলে প্রকৃত দেশপ্রেমিক কারা। এই যে এত বড় একটা বিষয় হয়ে গেল, যারা চুপ ছিল, যারা সুবিধাবাদ জিন্দাবাদ এই বিশ্বাসে বিশ্বাসী ছিল, তাদের কে এখন বর্তমান প্রজন্মর উচিত তাদেরকে অ্যাভয়েড করা এন্ড এই আন্দোলনের সাথে যারা ছিল তাদের পাশে দাঁড়ানো। বর্তমানে অন্তর্বর্তীকালীন সরকারের সময় চলছে, আপনি একজন সঙ্গীত শিল্পী হিসেবে এই অন্তর্বর্তীকালীন সরকারের কাছে আপনার কি চাওয়া? আমার আসলে ওইভাবে আমি নিজের জন্য কিছু চাই না, তবে দেশের কথা যদি বলি, আমার দেশটা অনেক অগোছালো। অবশ্যই চাইবো যিনি প্রধান উপদেষ্টা আছে, সে একজন নোবেল বিজয়ী মানুষ, তো তার জ্ঞান গরিমা আমাদের থেকে অনেক উপরে। তো আমাদের দেশটা যেন সুন্দর, সুশৃঙ্খল সব দিক দিয়ে, বিশেষ করে সাংস্কৃতিক ব্যাপারগুলোতেও সে যেন একটা সুন্দর দৃষ্টি দেয়। কেননা আমরা আসলে পাশ্চাত্য সংস্কৃতিতে এতটাই আমাদের নিজেকে বিলিয়ে দিচ্ছি যে আমাদের বাংলার কালচার, বাংলার সংস্কৃতি দিন দিন হারিয়ে যাচ্ছে। তো সে দেশ গোছানোর কাজে যেহেতু সে নিয়োজিত হয়েছে, তার কাছে আমার চাওয়া সে যেন এই সাংস্কৃতিক সেক্টরগুলো একটু গুছিয়ে দেয়, এতটুকুই। আপনি আমাদের সাথে আজকে যুক্ত হয়েছেন, এজন্য আপনাকে অসংখ্য ধন্যবাদ। আপনাকে অনেক অনেক ধন্যবাদ। আসলে আমার মতো ক্ষুদ্র একজন মানুষের সাক্ষাৎকার বা আমার সাথে একটু আড্ডা দেওয়ার জন্য ধন্যবাদ।